আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছো? আমরা অনেকদিন পর আমাদের সাথে আবার দেখা হচ্ছে। আহ, চলো আজকে আমরা যেখান থেকে ক্লাস শিখেছিলাম সেখান থেকে আমরা শুরু করে দিই। আমাদের লাস্ট ক্লাসে আমরা পর্যাবৃত্ত ধর্ম পড়েছিলাম এবং পর্যাবৃত্ত ধর্মের আমরা তোমাদের সিলেবাসে 6টা পর্যাবৃত্ত ধর্ম আছে, তার ভিতরে আমরা 5টা শেষ করেছিলাম। তো আজকে আমাদের লাস্ট পর্যাবৃত্ত ধর্ম, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমি তোমাদের বলেছিলাম যে এখান থেকে 10 মার্ক আসে এবং তোমাকে মাস্টলি এখান থেকে অ্যান্সার করতেই হবে। ওকে, চলো আমরা তড়িৎ ঋণাত্মকতা আমরা শুরু করি। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? ডেফিনিশন খাতা নিয়ে লিখে ফেলো। সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন দ্বয়কে নিজের দিকে মৌলগুলো নিজের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে বা নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা, তাকে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। কথা বলে, বুঝছো ভাই? আমি কিচ্ছু বুঝিনি। হ্যাঁ, আচ্ছা, বোঝার দরকার নাই। তুমি ডেফিনেশনটা লেখা হয়েছে। এখন একটু খেয়াল করো, আমি তোমাদের একটা গল্প বলবো। তো আমাদের তড়িৎ ঋণাত্মকতা বোঝার আগে আমাদের বুঝতে হচ্ছে যে সমযোজী বন্ধনটা কি। হোয়াট ইজ কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন? সাপোজলি ধরো তোমার বাবা হচ্ছে চেয়ারম্যান, ওকে, আর তোমার বন্ধুর বাবা হচ্ছে এমপি। এখন তোমরা দুজনে চিন্তা করলা যে চলো বন্ধু আমরা একটা ব্যবসা দিই। তো ব্যবসা দিতে গেলে কমপক্ষে ধরো একটা সুপার শপ দিতে গেলে তোমার সেখানে 20 লক্ষ টাকার প্রয়োজন। ওকে ফাইন, তোমরা বললা যে বন্ধু আমি 10 লাখ টাকা দেই, আমার কাছে তো 10 লাখ আছে আর তুমি 10 লাখ টাকা দাও। তো দুজনে মিলে 20 লাখ টাকা নিলা। এখন 20 লাখ টাকা দুইজনে নেওয়ার পরে তোমরা ব্যবসাটা দিলা। একটু খেয়াল করবা, তুমিও 10 লাখ দিছো, তোমার বন্ধুও 10 লাখ দিছে, দুইজনেই 10 লাখ দিয়ে তোমরা 20 লাখ দিয়ে একটা ব্যবসা দিয়েছো। এখন দেওয়ার পরে তোমরা ব্যবসা চলতেছে, তাহলে প্রফিট কয় ভাগে ভাগ হবে? 2 ভাগে। প্রফিট 2 ভাগেই তো ভাগ হবে নাকি? তার মানে তুমিও উপকৃত হচ্ছ, তুমিও উপকৃত হচ্ছ, তোমার বন্ধু উপকৃত হচ্ছে, দুইজনেই। ওকে, কিন্তু কয়েক মাস যাওয়ার পরে নির্বাচন হলো। নির্বাচনে তোমার বন্ধুর বাবা যে তোমার বন্ধুর বাবা যে এমপি সে জয়যুক্ত হলো এবং তোমার বাবা তো চেয়ারম্যান, সে কি হলো? সে হেরে গেল। এখন তোমার বন্ধু যে তোমার সাথে পল্টি নিছে, পল্টি নিয়ে বলতেছে যে প্রফিট এখন আর সমান ভাগে ভাগ হবে না, প্রফিট এখন আমাকে 70% দিতে হবে, বাকি তুমি 30% নিবা। ওকে, বুঝতে পারছো? ক্লিয়ার? এখন তুমি বলতেছো বন্ধু এটা কেমন কথা? এখন তোমার বন্ধু বলতেছে হ্যাঁ, আমার এখন ক্ষমতা আছে, আমি 70% নিব, তুমি 30% নিবা, পারলে তুমি কিছু করে দেখাও। এই যে প্রফিটকে, যে তোমরা শেয়ারের মাধ্যমে যে প্রফিটটা পাইছো, এটা নিজের দিকে টানতেছো, তুমি একদিকে টানতেছো, তোমার বন্ধু আরেক দিকে টানতেছে। কিন্তু বেশি দিকে যাচ্ছে কোন দিকে? তোমার বন্ধুর কার দিকে, কারণ তার ক্ষমতা বেশি। এই যে সে বেশি নিচ্ছে একটা প্রসেস, আরেকটা হচ্ছে যে তোমরা শেয়ারের মাধ্যমে যে একটা ব্যবসা দিছো,
এইটা একটু খেয়াল করো, তুমি আর তোমার বন্ধু যখন শেয়ারের মাধ্যমে ব্যবসা দিছো, ব্যবসা দেওয়ার ফলে তোমাদের ভিতরে যে বন্ধন তৈরি হয়েছে সেই বন্ধনটার নামই ধরো হচ্ছে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। আর এই সমযোজী বন্ধনের ইলেকট্রন দ্বয় অর্থাৎ ওই যে লভ্যাংশ তোমার বন্ধুর দিকে টানার প্রবণতা দেখাচ্ছে কিছুদিন পরে, বা তুমি তোমার দিকে টানার যে প্রবণতা দেখাচ্ছ, এই যে শেয়ারকৃত যেই লভ্যাংশ নিজের দিকে টানার ক্ষমতা, এটা নাম হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ভাই আমি বুঝিনি, আর একটু খেয়াল করো, একটা ইলেকট্রন স্টেবল হওয়ার জন্য সে কি করে, তার সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন রাখার চেষ্টা করে। এখন ধরো মেটাল কি করে, মেটাল ইলেকট্রন দান করে, কিন্তু নন মেটাল তো ইলেকট্রন দান করে না। তারা কি করে, তারা নিজেদের ভিতরেই তোমার ইলেকট্রন শেয়ার করে। ফর এক্সাম্পল ধরো হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, ওকে। এখন এও নন মেটাল, এও নন মেটাল, এও নন মেটাল, কিন্তু দুইজন তো কম্পাউন্ড তৈরি করবে, একটা যৌগ তৈরি করছে হাইড্রোজেন ফ্লোরাইড। এখন তাদের স্টেবিলিটি প্রয়োজন, তো স্টেবিলিটি প্রয়োজন হলে হাইড্রোজেন দুইয়ের নিয়ম মেনে চলে, তার সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকতে হবে। আর ফ্লোরিন তার অষ্টক নিয়ম মানবে, তার সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকতে হবে, ওকে। এখন একটু খেয়াল করো, তারা উভয়ই, এখন এর ধরো হচ্ছে এমপি, এর বাবা হচ্ছে এমপি, আর এই হাইড্রোজেনের বাবা হচ্ছে চেয়ারম্যান, বুঝতে পারছো? এখন এই ফ্লোরিন বলতেছে হাইড্রোজেনকে যে আই বন্ধু, দুইজন আমরা একটা ব্যবসা দেই। ব্যবসাটা কি, যে তোর কাছে তো একটা ইলেকট্রন আছে, হ্যাঁ, তোর তো 2টা ইলেকট্রনের প্রয়োজন, আমার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে হচ্ছে 7টা, সরি, হ্যাঁ 7টা। এখন তুই একটা আমার দে, আর আমার একটা তোরে দেই। ফ্লোরিন আছে কয়টা, 9টা, হ্যাঁ, ওকে, 9টা। একটু খেয়াল করো, এ হচ্ছে ফ্লোরিনের স্ট্রাকচার। আর এখন এই ফ্লোরিন বলতেছে, দেখ আমার তো আছে 7টা, তুমি আমাকে একটা দাও। তাহলে হাইড্রোজেন বলতেছে ঠিক আছে বন্ধু, ভালো কথা, তোমাকে বিশেষ করে আমি কি করলাম, আমি একটা আমার ইলেকট্রনটা তোমাকে দিলাম। এখন একটু খেয়াল করো, দিয়ে তারা একটি যৌগটা তৈরি করছে, এই যৌগটার নাম হচ্ছে কি HF, হাইড্রোজেন ফ্লোরাইড। এক্ষেত্রে দেখো, এখন তুমি ফ্লোরিনে যদি ইলেকট্রন গণনা করো, 2 4 6 8, আবার হাইড্রোজেনও যদি গণনা করো, দেখো তার সর্বশেষ কক্ষপথে 1 2, সে 2 নিউমেন চলে স্টেবল হয়েছে। এখন এই যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন তৈরি করছে নন মেটাল গুলা, অধাতব গুলা, এটাকে বলা হচ্ছে তোমার সমযোজী বন্ধন। এখন সমযোজী বন্ধনে যাওয়ার পরে কি হয়, এই ইলেকট্রন দ্বয়কে দুইজনেই তো ব্যবহার করবে। এখন ফ্লোরিন বলতেছে না, আমার কাছে বেশিক্ষণ থাকবে 2টা ইলেকট্রন, হাইড্রোজেন বলতেছে না, আমার কাছে থাকবে। এখন দুইজনের ভিতরে একটা ধাক্কাধাক্কি সৃষ্টি হইতেছে, কিন্তু এক্ষেত্রে ক্ষমতা বেশি হচ্ছে ফ্লোরিনে। এই কি করে, এর ইলেকট্রন 2টা নিজের কাছে টান দেয়, কারণ এর ভিতরে প্রোটন বেশি। তো টানলে কি হয়, ইলেকট্রন গুলা বেশি সময় ধরে এর কাছে থাকে। এই যে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন দ্বয়কে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা, এই ক্ষমতা বা আকর্ষণ বল, একেই বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। বুঝতে পারছি, ক্লিয়ার? ওকে, ওকে, বোঝা গেছে আমার মনে হয়। আর না বোঝার কোনো কারণ নেই। এবার আসো, এই সমযোজী বন্ধনের সাথে এই তড়িৎ ঋণাত্মকের সাথে পিরিয়ডিক টেবিলের কি সম্পর্ক? পিরিয়ডিক টেবিল জানো তোমরা এর ভাবে, পিরিয়ডিক টেবিল বাম থেকে ডানে, এটা হচ্ছে বাম থেকে ডানে, বাম থেকে ডানে, আর উপর থেকে নিচে, উপর থেকে নিচে। এখন তড়িৎ ঋণাত্মকতা একটু মনে রাখো। এখন তোমাকে যদি এই যে হাইড্রোজেন আর হচ্ছে যে ফ্লোরিন, এর ভিতরে যে ধাক্কাধাক্কি হয়, এর কারণটা কি, বা এই যে ফ্লোরিন, ফ্লোরিন নিজের দিকে ইলেকট্রন গুলো টানতে পারে, কারণ হচ্ছে তার নিউক্লিয়াসটা এই ইলেকট্রনকে খুব জোরে আকর্ষণ করতে পারে। এখন নিউক্লিয়াস ইলেকট্রনকে কখন আকর্ষণ করতে পারে জোরে, সবচেয়ে বেশি যখন নিউক্লিয়াস এবং বাহিরের ইলেকট্রনের ডিসটেন্স কম হয়। তো কি হয়, আমরা জানি যে বাম থেকে যদি ডানে যায়, তাহলে এই মৌলগুলার কি হয়, সাইজ ছোট হতে থাকে। সাইজ ছোট হওয়া মানে কি, তার নিউক্লিয়াস থেকে এই যে বহির যে অরবিট, এই অরবিটটার কাছে যেতে থাকে। বুঝতে পারছি, সাইজ ছোট হতে থাকে।
নিউক্লিয়াস এবং বাহিরের যে ইলেকট্রন তার ভিতরের ডিসটেন্সটা কমতে থাকে, যার ফলে তার সাইজ ছোট হয়। এখন সাইজ যত ছোট হবে তাহলে বাহিরের ইলেকট্রনকে সে তত বেশি আকর্ষণ করতে পারবে। আর এই আকর্ষণ করার ধর্মটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তার মানে কি, বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, ঋণাত্মকতা বাড়ে। বুঝতে পারছি? ক্লিয়ার? এখন সেম ভাবে অপোজিট, উপর থেকে নিচের দিকে কি হয়? আমরা জানি উপর থেকে নিচের দিকে গেলে অরবিট সংখ্যা বাড়ে। তার মানে কি, এইরকম ব্যাসার্ধ গুলো বাড়তে থাকে, এরকম অরবিট সংখ্যা গুলো বাড়তে থাকে। তো অরবিট গুলো মানে কি, নিউক্লিয়াস থেকে বাহিরের ইলেকট্রন ব্যাসার্ধটা বৃদ্ধি পায়, যার ফলে সাইজটা বড় হয়। নিউক্লিয়াসটা এই বাহিরের ইলেকট্রনকে তত বেশি আকর্ষণ করতে পারে না, সেই জোরে। দ্যাটস ওয়াই কি হয়, তড়িৎ ঋণাত্মকতা কমে যায়। তাহলে উপর থেকে নিচের দিকে গেলে কি হয়? তড়িৎ ঋণাত্মকতা ঋণাত্মকতা কমে যায়, কমে যায়। বুঝতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এবার আমাদের শেষ। এখন আসলে আমরা একটু কোশ্চেন কিভাবে আসে, এখান থেকে 10 মার্ক, আপনাদের বললেন 10 মার্ক কমন, 10 মার্ক কিভাবে আসে একটু খেয়াল করো। তোমাদের 6টা থেকে কোশ্চেন হবে। এখানে 3টা আছে, আর 3টার যদি আমি বলি, একটা হচ্ছে ধাতব ধর্ম, দুইটা হচ্ছে অধাতব ধর্ম, তব ধর্ম, আরেকটা কি, আনীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, আরেকটা কি হোয়াটএভার, এই মুহূর্তে মনে পড়তেছে না। ওকে, একটু খেয়াল করো। ধরো একটা পিরিয়ডিক টেবিল, ওকে, একটা পিরিয়ডিক টেবিল তোমাকে দেওয়া আছে বা দিল, দিয়ে দেখো পিরিয়ডিক টেবিল এইভাবে হবে, এইভাবে এক্স ওয়াই জেড, তারপরে এটা হচ্ছে ডব্লিউ কিউ দিল। হ্যাঁ, এখন তোমাকে কোশ্চেন কত ভাবে করতে পারে, মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতার ক্রম সাজাও, তড়িৎ হোয়াটএভার। এখানে বললো যে মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম সাজাও, মৌলগুলোর ইলেকট্রন শক্তির ক্রম সাজাও, মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতার ক্রম সাজাও, ধাতব ধর্ম অধাতব ধর্ম ব্যাখ্যা করো। এখন তুমি কি করবা? ফার্স্টলি খেয়াল করো, তোমাকে যাই জিজ্ঞাসা করো, তোমার প্রথম কাজ হচ্ছে তোমার রেডিয়াস নির্ণয় করা, তার মানে হচ্ছে সাইজ নির্ণয় করা। এই মৌলগুলোর ভিতরে কার সাইজ বড়, কার সাইজ ছোট, তার ক্রমটাকে নির্ণয় করা। যদি করতে পারো তাহলে তোমার কাছে অ্যান্সার করার কোনো বিষয় হবে না। এখন একটু খেয়াল করো, মনে রাখবা, পর্যায় সারণীর সবার নিচে, উপর থেকে নিচের দিকে গেলে রেডিয়াস বাড়ে, তার মানে সাইজ বড় হতে থাকে। তাহলে আমরা জানি যে উপর থেকে নিচের দিকে আসছি, তাহলে এখানে দেখছি যে উপর থেকে আস্তে আস্তে এখানে দেখছি যে দুইটা মৌল, ওয়াই মৌল আর জেড মৌল আছে। তার মানে আমি বুঝতে পারলাম যে পর্যায় সারণী যাই হোক না কেন, এই ওয়াই আর জেড সবচেয়ে বড়। বুঝতে পারছি? ক্লিয়ার? এখন ওয়াই আর জেড এর ভিতরে কে বড়? আমরা জানি কি, বাম থেকে ডানের দিকে গেলে পরমাণুগুলো ছোট হতে থাকে, তাহলে কি ওয়াই বড় জেড ছোট, তার মানে সবার বড় হচ্ছে জেড, সরি ওয়াই। তাহলে ওয়াই বড়, তারপরে কে, তারপর হচ্ছে জেড। ওকে ফাইন, জেড। দুইটা শেষ। ওকে, এখন দেখো তার উপরে কি, মানে উপর থেকে নিচের দিকে গেলে হচ্ছে তোমার কি হয়, সাইজ বাড়ে। তাহলে এই মৌলটা, এরপরে আছে কি এই মৌলটা, তার মানে এই মৌলটা হচ্ছে এই জেড থেকে ছোট, জেড থেকে ছোট এক্স। ওকে, এখন এক্স থেকে ছোট কে, এক্স থেকে ছোট কে, এক্স এর উপরে আছে হচ্ছে দেখো কিউ আর ডব্লিউ, এরা দুইজনই ছোট। এখন দুইজনের ভিতরে কে ছোট আমার সেটা নির্ণয় করতে হবে। বাম থেকে ডানে গেলে মৌলগুলোর সাইজ ছোট হতে থাকে, তার মানে এ হচ্ছে বামে আর এ হচ্ছে ডানে, তাহলে ডব্লিউ ছোট। কে ছোট? ডব্লিউ। তার মানে এক্স থেকে বড় কে, কিউ। কিউ থেকে সরি, হ্যাঁ, এক্স থেকে ছোট কে কিউ, কিউ থেকে ছোট কে ডব্লিউ। বুঝতে পারছি? তাহলে আমি নির্ণয় করে ফেলাম সাইজ। এখন আমাকে কোশ্চেন করা হলো, ভাই আয়নীকরণ শক্তি ক্রমানুসারে সাজাও। আয়নীকরণ শক্তির ক্রমানুসারে সাজায় আমরা কি জানি, মৌলসমূহগুলোর যদি সাইজ বৃদ্ধি পেতে থাকে তাহলে কি হয়, মৌলের নিউক্লিয়াস এবং বাহিরের ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পেতে থাকে, তাহলে খুব সহজেই কি করা যায়, সেখান থেকে ইলেকট্রন বের করে নেওয়া যায়, আয়নীকরণ শক্তি কম হয়। তার মানে সাইজ ইনক্রিজ হওয়ার সাথে সাথে আয়নীকরণ শক্তি কম হয়। তাহলে সাইজ বাড়তেছে কার বেশি, ডব্লিউ থেকে এদিকে বাড়তেছে, ডব্লিউ থেকে কিউ এর বড়, কিউ থেকে এক্স এর বড়, এক্স থেকে জেড এর বড়, জেড থেকে ওয়াই এর বড়। তার মানে কি আয়নীকরণ শক্তির ক্রম কি হবে, আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি কি হবে, তাহলে সবচেয়ে আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি কার, আয়নীকরণ শক্তি
যার সাইজ ছোট তার হচ্ছে সবচেয়ে বড়, সরি বেশি আয়নীকরণ শক্তি। সাইজ ছোট হচ্ছে ডব্লিউ, তারপরে হচ্ছে কে, তারপরে হচ্ছে কিউ, তারপরে কে, তারপরে হচ্ছে এক্স, তারপর হচ্ছে কে জেড, তারপরে হচ্ছে কি ওয়াই। তার মানে কি মানে সবচেয়ে আয়নীকরণ শক্তি কম হচ্ছে ওয়াই। বুঝতে পারছি, ক্লিয়ার। তারপরে জিজ্ঞাসা করছি কি ইলেকট্রন আসক্তি কি, ওই সেম প্রসেস। নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের যদি বাহিরের ইলেকট্রনের দূরত্ব যত বাড়তে থাকবে ইলেকট্রন আসক্তি তত কমতে থাকবে, বা রেডিয়াস সাইজ যদি বাড়ে তাহলে ইলেকট্রন আসক্তি কমবে। ওকে, সেম ভাবে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি। এখন ইলেকট্রন আসক্তি সাইজ বড় কার, সাইজ যার বড় তার ইলেকট্রন আসক্তি তত কম। সাইজ ছোট কার, তাহলে সাইজ ছোট হচ্ছে কার তোমার ডব্লিউর, তাহলে ডব্লিউর ইলেকট্রন আসক্তি বেশি। তারপরে হচ্ছে কিউ, তারপরে এক্স, তারপরে জেড, তারপরে ওয়াই। ওকে, তারপর হচ্ছে কি তড়িৎ ঋণাত্মকতা। সেম ভাবে আমরা জানি কি যার সাইজ ছোট তার তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার সাইজ ছোট তার তড়িৎ ঋণাত্মকতা কি বেশি। তাহলে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি, সাইজ ছোট কার ডব্লিউ, তারপরে কিউ, তারপরে কে এক্স, তারপরে কে জেড, তারপরে ওয়াই। বুঝতে পারছি। তারপরে ধাতব ধর্ম কার, এবার আসো ধাতব ধর্ম। ধাতব ধর্ম কি ইলেকট্রন ছাড়ার প্রবণতা। তাহলে ইলেকট্রন কে সহজে ছাড়তে পারবে, ইলেকট্রন যার সাইজ বড় সে সহজে ছাড়তে পারবে। তাহলে ধাতব ধর্মের ইয়ে কি, তাহলে এবার হচ্ছে উল্টা, তাহলে ওয়াই ধাতব ধর্ম বেশি, তারপরে হচ্ছে জেড, তারপরে হচ্ছে তোমার এক্স, তারপরে হচ্ছে তোমার কিউ, তারপরে হচ্ছে তোমার ডব্লিউ। অধাতব ধর্ম, অধাতব অধাতব ধর্ম কার, কার বেশি, অধাতব ধর্ম কার বেশি, যার সাইজ ছোট তার অধাতব ধর্ম বেশি। তাহলে সাইজ ছোট কে ডব্লিউ, তারপর থেকে কিউ, কিউ থেকে এক্স, এক্স থেকে জেড, তার মানে ওয়াই। বুঝতে পারছি, ক্রম নির্ণয় করে ফেললাম। এখন তুমি এক্সপ্লেইন করবে কিভাবে, ওই সেম সূত্র, রেডিয়াস বা সাইজ, পর্যায় সারণীতে যদি সাইজ বৃদ্ধি পেতে থাকে তাহলে নিউক্লিয়াস থেকে বাহিরের ইলেকট্রনের দূরত্ব বাড়তে থাকে। তার মানে ওই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যবর্তী আকর্ষণ কমতে থাকে। আর সাইজ যদি ছোট হয় তাহলে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের ভিতরে আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। এই লাইন দিয়েই তুমি এই সবগুলো ব্যাখ্যা করতে পারবা। বুঝতে পারছি। তাহলে আমাদের প্রথম হোয়াটএভার যাই থাক না কেন, আমাদের প্রথম কাজ হচ্ছে সাইজ নির্ণয় করা। সাইজ নির্ণয় করতে পারলে আমরা মৌলগুলোর পর্যাবৃত্ত ধর্ম ইজিলি ব্যাখ্যা করতে পারবো। এখান থেকে 10 মার্ক টোটালি আমরা খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবো। ক্লিয়ার? বুঝতে পারছি। ওকে, আজকে এ পর্যন্ত কি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।